আমি কিন্তু এনএসজির সঙ্গে সঙ্গে আমি রতেও ছিলাম প্রায় 9 বছর। ওখানে কিন্তু মগজাস্ত্রটা বেশি চলে। আমার প্রফেশনে ওটা একটা হাইয়েস্ট লেভেল, সব থেকে কঠিন, আর সব থেকে কঠিন শৃঙ্গটা জয় করাই তো সব থেকে মজার ব্যাপার। যেদিন আবেগ কাজ করবে, যেদিন আমার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আসবে, কারণ আমাদের প্রফেশনে কোনো রিটেক হয় না, 1 সেকেন্ডের ডিসিশন। আমার যদি 1 সেকেন্ড টাইম লাগে ডিসিশন নিতে, আবেগ বা দ্বন্দ্বতে আমি দোদুল্যমানতায় ভুগি, আমার বেঁচে ফেরার কোনো চান্স নেই। আমার প্রথম এনকাউন্টারে আমি একটু আবেগের বশবর্তী হয়ে গিয়েছিলাম। প্রথম গুলি চালানোটা কোথায়? পাঞ্জাবে। পেছনে কেউ একটা রয়েছে, কেউ আমাকে দেখছে। আমি জলের মধ্যেই খুব ধীরে ধীরে সন্তর্পণ, এবং চারদিকে গুলি চলছে। আমি বডিটা টার্ন করে দেখি, ঠিক আমার থেকে 10 ফিট দূরে ওই চৌবাচ্চার ঠিক একটা সাইডে একজন সন্ত্রাসবাদী পাঞ্জাবের দাঁড়িয়ে রয়েছে, হাতে AK-47। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই মুহূর্তে এসে পৌঁছেছি মুম্বাইতে। আর মুম্বাই মানে যার কথা সবার আগে ভেসে আসে, অন্তত বাঙালি যাকে চেনে মুম্বাই বাসী হিসাবে, সেই এনএসজি কমান্ডার, প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে আছে। দীপাঞ্জন দা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আরও একবার স্বাগত। কেমন আছো আগে তুমি বলো। এবার তো আমার ডেরায়, এতদিন তোমাদের ডেরায় করেছি, এবার আমার ডেরায় তোমরা আসছো। আমি ভালো, বেটার দ্যান দ্য বেস্ট, সব সময়ের মতো। আজকে এটা অন্যরকম আগে একটা প্রশ্ন শুরু করতে ইচ্ছা করছে যে মুম্বাইতে কত বছর হলো বাংলা থেকে, এবং তোমার লাইফের জার্নিটার সঙ্গে মুম্বাই কিভাবে কানেক্টেড? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি মুম্বাইতে প্রথম পা দেই 2002, এবং তারপরে আমি মুম্বাই প্রবাসী হয়ে যাই 2010 থেকে। কারণ আমার যে স্ত্রী, উনি মুম্বাইয়ের মহিলা এবং মুম্বাইয়ের মেয়ে, এবং টিপিক্যাল মারাঠি। যেমন দক্ষিণ কলকাতার লোকরা মনে করে বা আমেরিকানরা মনে করে কি আমেরিকার ভূখণ্ড বা দক্ষিণ কলকাতার বাইরে পৃথিবী নেই, সভ্যতা ওখানেই শেষ। যারা মুম্বাইকার তারা মনে করে মুম্বাইয়ের বাইরে পৃথিবী নেই। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, এরকম যদি একটা জায়গা হয় মুম্বাই, তো আসি ওখানে। কত বছর হলো? আমার 2010 থেকে ধরে নাও, এটা প্রায় 14-15 বছর, 14 বছর চলছে। তারপর মুম্বাইতে আসা এবং বাঙালি হয়ে মুম্বাইয়ের সঙ্গে জড়িয়ে পড়া, যদিও তোমার কাজের সূত্রে তুমি তো বিভিন্ন রাজ্যে কাজকর্ম করেছো, এটাও তো বাস্তব। দেখো শুভম, ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো মানুষ, বাঙালি হোক, বিহারি হোক, পাঞ্জাবি হোক, মারাঠি হোক, এই যে সত্তাটা, এটা তো আমার মনের ভেতরে থাকছে। রাইট। এটা তো আর আমার ব্যাগেজ নয় যে আমাকে সঙ্গে করে নিয়ে যাই। হ্যাঁ, কেউ মনে করতে পারে এটা এক্সেস লাগেজ, তারা ওটা চট করে মানে সাইডে রেখে দেয়। আমি বহু বাঙালিকে চিনি, তারা বলেন যে আমি না বাংলাটা ভালো কথা বলতে পারি না, আমি বাংলা পড়তে পারি না। সেটা তাদের সমস্যা। তারা মনে করে যে আমার বাঙালিত্বটা একটা এক্সেস ব্যাগেজ, অতিরিক্ত বোঝা। আমি না মনে করি না, আমি মনে করি ওটা আমার সব থেকে বড় সত্তা। সেজন্য আমি আগেও বাঙালি ছিলাম, এখনও আছি, যতদিন বেঁচে থাকবো আমি প্রথমে বাঙালি, তারপর ভারতীয়, এতে কোনো সন্দেহ নেই। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। তো কাজের কর্ম, তোমার কর্মজীবন, যে এনএসজি কমান্ডার, এই কথাটা শুনলেই আমরা যারা বাইরে থেকে বিষয়টা দেখি, মনে হয় হাতে একটা বন্দুক নিয়ে সবসময় হচ্ছে, দেশের নিরাপত্তার ব্যাপার, সবসময় গোলা বন্দুক তাক করে বসে আছে। মানে বিষয়টা কি খুব কঠিন বলে তোমার মনে হয়েছিল কোনোদিন? মানে আমাদের জীবন থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু এনএসজির সঙ্গে সঙ্গে আমি রতেও ছিলাম প্রায় 9 বছর। ওখানে কিন্তু মগজাস্ত্রটা বেশি চলে। দুটো জায়গাতেই, এনএসজি এবং দুটো জায়গাতেই জীবনটা অস্বাভাবিক কঠিন। এটা চট করে বোঝা যায় না। সিনেমাতে দেখতে অনেকটা ভালো লাগে, ওই সলমান খান টান ওরা ওই গলায় শ্যামাক জড়িয়ে টাইগার হয়ে যায়,
কিন্তু আসল টাইগার হতে গেলে যে লাইফে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় আর কি অভাবনীয় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এটা ভাবা যায় না। এবং সব থেকে বড় ব্যাপার, আমাদের তো স্বীকৃতি হয় না। রতে তো এনএসজিতে যদি তুমি মারা যাও, তুমি একটা পস্থুমাস একটা মরণোত্তর পদক পেয়ে যাবে, কিন্তু রতে তোমার যদি কিছু হয়ে যায়, ভারত সরকার তো সেটা স্বীকার করতেও পারবে না, কারণ আমরা তো জেনে শুনেই ওখানে গেছি। রাইট। তো কেন যাই? এই জন্য শুধু নয় যে দেশপ্রেম, দেশপ্রেমটা একটা আছে পার্ট, একটা অ্যাডভেঞ্চারের পার্ট। আরেকটা হয় আমার মনে হয় যে আমি বিশ্বাস করি আমার যে প্রফেশন, আমি তো আর ডাক্তার নই বা সাহিত্যিক নই, আমার প্রফেশনে ওটা একটা হাইয়েস্ট লেভেল, সব থেকে কঠিন, আর সব থেকে কঠিন শৃঙ্গটা জয় করাই তো সব থেকে মজার ব্যাপার। কোথাও গিয়ে মানে যখন আমাদের হাতে যদি একটা বন্দুক দিয়ে দেয়, একটা বোকা বোকা প্রশ্ন মনে হতে পারে, বাট আমি এটা করছি দীপাঞ্জন দা, আই থিঙ্ক তুমি কিছু মাইন্ড করবে না। একটা গুলি চালানোর আগে 10 বার ভাবতে হয় যে চালাতে পারবো কি পারবো না। এরকম তোমার কোনোদিন হয়েছে যে তোমাকে গুলি চালাতে হয়েছে এবং চালানোর সময় খারাপ লাগছিল কি কোনোভাবে, যে তুমি গুলি চালালে উনি মারা যাবেন? মানে আবেগটাকে কন্ট্রোল করা কি কঠিন থাকে? দেখো, এমন তো হয় না যে আমরা মানে ট্রেনিংয়ের প্রথম দিনই আমার হাতে ওয়েপন ধরিয়ে দিচ্ছে। এই বছরের পর বছর অভ্যাস, মানসিকতাটা বদলানো, এটা না একটা মনটাকে তৈরি করে দেয়। প্রথম দিনই কেউ গুলি চালায় না। তো এই যে মানসিকতাটা যখন তৈরি হয়ে যায়, আমি অ্যাটলিস্ট আমি একটা ওই ফিলোসফি দর্শনে বিশ্বাস করতাম, অহম ব্রহ্মাস্মি, আমি কে? আমি তো একটা বিরাট অটোমেশনের একটা পার্ট, একটা ছোট্ট যন্ত্র। আমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই লোকটি সমাজ বা দেশ বা মানুষের পক্ষে ক্ষতিকর এবং সে সর্বনাশ করে দিচ্ছে, এই লোকটিকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি নিশ্চিহ্ন করছি। রাস্তা দিয়ে যখন গাড়ি যায় প্রচুর পোকামাকড় তার নিচে আসে, আবেগ কাজ করে না, ওই সময় আমার আবেগ কাজ করতো না। এবং আমরা একটা ব্যাপারে, আমি অন্তত একটা ব্যাপারে খুব নিশ্চিত ছিলাম, যেদিন আবেগ কাজ করবে, যেদিন আমার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আসবে, কারণ আমাদের প্রফেশনে কোনো রিটেক হয় না, 1 সেকেন্ডের ডিসিশন। আমার যদি 1 সেকেন্ড টাইম লাগে ডিসিশন নিতে, আবেগ বা দ্বন্দ্বতে আমি প্রদুল্যমানতায় ভুগি, আমার বেঁচে ফেরার কোনো চান্স নেই। এবং আমি বেঁচে ফিরে আসবো, দ্যাটস নট ইম্পর্টেন্ট ফর মি। আমি একটা কাজ করতে গেছি, সেটা দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, সেটা থেকে ফেল হয়ে ফিরবো, এটা আমার জন্য পসিবল ছিল না। তার জন্য আমি আবেগকে কোনোদিন প্রশ্রয় দিইনি, আমার আবেগ হয়ও নি। আমার প্রথম এনকাউন্টারে আমি একটু আবেগের বশবর্তী হয়ে গিয়েছিলাম, আর শেষ আমার জীবনের যে এনকাউন্টার, সেটাতে আমি আমার আবেগ হয়েছিল, আমি হেসিটেট করেছিলাম। এবং সেদিন আমি ডিসাইড করলাম যে আমি মানুষ হয়ে গেছি, মানে রোবট থেকে মানুষ হয়ে গেলাম, আমি ভাবতে শুরু করলাম। তো এখন আর করাটা আমার জন্য বিপজ্জনক, কারণ আমার এই হেসিটেশনটা সাংঘাতিক দাম দিতে হতে পারে, সেটা রাষ্ট্রকে হতে পারে, আমার টিমমেটদের দিতে হবে। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই লাস্ট অপারেশন। ও তারপর আর আমি করিনি। প্রথম গুলি চালানোটা কোথায়? এটা কি পাঞ্জাবে? আচ্ছা, পাঞ্জাবে করেছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রথম যখন আমার মানে কোনো মানুষ, তাকে তো হাজার হাজার এরকম ফায়ার করেছি টার্গেটে তো আর প্রাণ হয় না, টার্গেট তো নড়বেও না, টার্গেট তো একই জায়গায় ফিক্স থাকছে। রাইট। প্রথম মানুষের সঙ্গে যখন আমার এনকাউন্টার হলো পাঞ্জাবে, তখন পিক পিরিয়ড টেরোরিজমের, তো একটা বড় সিচুয়েশনের মধ্যে আমি একটা বড় চৌবাচ্চা, প্রায় 5 ফিট উঁচু এবং বিশাল চৌবাচ্চা, জলে ভর্তি, ওটার ভেতরে ঢুকে বসেছিলাম। আমার শুধু মুখটা বাইরে ছিল, আমি দেখছিলাম প্রচণ্ড সামনে গুলিগোলা চলছে। এবং আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম, মনে হচ্ছিল আমাদের 6 সেন্স গ্রো করে, যে আমার পেছনে কেউ একটা রয়েছে, কেউ আমাকে দেখছে। আমি জলের মধ্যেই খুব ধীরে ধীরে সন্তর্পণে, এবং চারদিকে গুলি চলছে, আমি বডিটা টার্ন করে দেখি ঠিক আমার থেকে 10 ফিট দূরে ওই চৌবাচ্চার ঠিক একটা সাইডে একজন সন্ত্রাসবাদী পাঞ্জাবের দাঁড়িয়ে রয়েছে, হাতে AK-47। সেটা একটা ভয়াবহ দৃশ্য। এবং সেকেন্ডের মধ্যে আমার মনে হলো যে আমি আর বাঁচবো না। আচ্ছা। কারণ আমি রয়েছি একটু উল্টো দিকে, আমি জমিতে জলের মধ্যে, আর ও দাঁড়িয়ে রয়েছে। তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে শেষ করে দেবে। ওর যদি, ও তখন ওই অন্ধকারের মধ্যে বুঝতে পারছিল না যে ওটা আমি মানুষ না কে, না কি, নাকি ছায়া, ওই হেসিটেশন। আমি ওইখানে জলের মধ্যে থেকেই আমি আমার পুরো MP5-এর পুরো ম্যাগাজিন খালি করে দিই ওর ওপরে, জীবনে প্রথম।
এবং খালি করার পরে একটা কাট করে একটা আওয়াজ হলো যে আমি বুঝলাম আমার ম্যাগাজিন শেষ, এবার আরেকটা ম্যাগাজিন নিয়ে ভরতে হবে, তার জন্য আমাকে কটা থাকে? 6টা? না 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 না, MP5 এ 28টা 28টা গুলি করলে একজনকে? 28টা গুলি করে, এত উত্তেজনায় পুরোটাই বেরিয়ে গেছে। কিন্তু তখনও দেখলাম সে দাঁড়িয়ে রয়েছে, ও হাতে কে পড়েছে এবার। আর এটা আমরা ট্রেনিংয়েও দেখেছি, এটা খুব স্বাভাবিক, এত উত্তেজনা হয় এই 10 ফিট দূর থেকে নাও লাগতে পারে গুলি, কিন্তু আমি ওই কয়েক সেকেন্ডে 1 সেকেন্ডে ফ্র্যাকশন অফ টাইমে ভাবছিলাম যে আমি নিজেকে ক্র্যাক শট বলতাম। 10 ফিট দূর থেকে একটা এত বড় মানুষের চেহারা, একটা গুলি লাগলো না, মানে আমার তো আর সুযোগ পাবো না, এবার আবার ম্যাগাজিন ভরবো, কক করে রেডি করে ফায়ার করবো, মিনিমাম 3-4 সেকেন্ড আমাকে তো ধাজরা করে দেবে। আমি ধরেই নিয়েছি আমি শেষ, কারণ আমার ম্যাগাজিন খালি এবং ওর কিছু হয়নি। তারপর দেখলাম ওর শরীরটা দুলতে দুলতে জলের মধ্যে ঝাপ করে পড়লো, কারণ সব করে বুলেটই বোধহয় লেগেছিল, ওই গতিজাড্যের কারণে ও পড়ছিল না, যেভাবে ফোর্সফুলি যাচ্ছে। ওই ফোর্সফুলি ওই গতিজাড্য যেটাকে আমরা ছোটবেলায় পড়েছিলাম, তার জন্য ও ওখানেই কিছুক্ষণ কাপে জলে পড়লো। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এনকাউন্টার উইথ আ হিউম্যান বডি। হোয়াট ওয়াজ ইওর এক্সপ্রেশন, মানে আফটার সিং এ ম্যান যে পড়ছে পিছনে ওরকম, তুমি গুলি করেছো, চারিদিকে ঝাঁঝরা করে রক্ত, অ্যান্ড দ্যাট ওয়াজ ইওর ফার্স্ট শুট? সত্যি করে বলতে দেখো, যখন অপারেশনটা শুরু হয় হ্যাঁ, তার আগে সব একটু স্ট্রেস হয়, একটু টেনশন হয়, এসব হয় ঘটনা। পরে বহু করতে করতে অভ্যাস হয়ে গেছিল। ইটস লাইক তুমি ভরা স্টেডিয়ামে খেলতে নামছো, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, Right. ইন্ডিয়ার হয়ে খেলতে যাচ্ছে, চাপটা তো অতটাই। রাইট। এবার ওখানে তুমি সেকেন্ড চান্স পাবে না, একজন ব্যাটসম্যান সেকেন্ড চান্স পায় না, কিন্তু তুমি দ্য মোমেন্ট তুমি ফিল্ডে মাঠের মধ্যে পা রাখলে তোমার টেনশন খতম হয়ে যায়। ও আমরা যখন শুরু করি, ফার্স্ট বুলেটটা ফায়ার হয়, তখন এই টেনশন, স্ট্রেস, আবেগ, হিউম্যান ফিলিং, ওগুলো সব ধ্বংস হয়ে যায়। তখন আমরা একটা মেশিনের মতো কাজ করি, তার জন্যই আমাদের ট্রেনিংটা এত টাফ হয়, তার জন্যই যে তোমার যখন চিন্তা ভাবনাটা তুমি বন্ধ করে দিতে বাধ্য হবে, তখন তোমার শরীর, যেটাকে আমরা বলি মাসেল মেমোরি, সেটা কাজ করে, এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দিয়ে ওই কাজটা করায়, এবং সেটা ওই প্র্যাকটিস, 1.5 বছর 2 বছরের যে প্র্যাকটিস অভিজ্ঞতা, সেটা কাজে আসে। রাইট।